হ্যালো প্রিয় জনগণ, আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আমাদের অসমাপ্ত ক্লাসকে সমাপ্ত করার লক্ষ্যে আপনাদেরকে কথা দিয়েছিলাম। আমি দুঃখিত, সন্ধ্যায় নিতে চেয়েছিলাম, কিন্তু জনগণ আমাকে একটু বিশেষ কারণে বাইরে ডেকেছিল। জনগণের ভালোবাসাকে না বলতে পারিনি, তাই বাইরে গিয়েছিলাম। যাই হোক, এজন্য আসলাম। সবাইকে শুভেচ্ছা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সব কিছুই নিয়ে নিলাম সবাইকে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, আমরা শুরু করছি। রাতে আমি কখনো ক্লাস এর আগে একবার নিতে লেগে করছিলাম। যাই হোক, ইটস এ ভেরি নিউ এক্সপিরিয়েন্স। আসলে রাতে ক্লাস নেওয়ার একটা অভিজ্ঞতা এটা। আপনাদেরকে আবারও শুভেচ্ছা। এর আগে ক্লাস আমি এইভাবে রাতে নিইনি, এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতার মতো, খুব ভালো লাগবে হয়তো বা এটা ক্লাস নিলে। আর তোমাদেরকে একটু সবাই কুল থাকবে, তোমাদেরকে আমি একটু ভালো কিছু শেখাবো, টেনশন করার কোনো কিছু নাই আর কি। সবাই, হ্যাঁ আমি ভালো আছি আরিফ, তোমরা আশা করি তোমরাও সবাই ভালো আছো। আসলে শুধু আশা করা, আই হোপ দ্যাট আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল আর ক্রাইসিং, সবাই সংকটের মধ্যে আছো আর কি। ঠিক আছে, ওকে, যারা যুক্ত হওয়ার তোমরা একটু যুক্ত হয়ে নাও। ওকে, গুড, ভেরি নাইস। ওকে, আমি শুরু করছি। আমি অসমাপ্ত আরেকটি অঙ্ক তোমাদেরকে তখন করাতে যে রেখে দিছিলাম, তো অঙ্কটা দেখো, আলটিমেটলি ভালো করে একটু দেখবা। দেখো, লেট নাও স্টার্ট। আমি শুরু করছি। আমার এরকম 2টা পাত দেওয়া আছে, এটাতে পজিটিভ চার্জ দেওয়া আছে, এটাতে নেগেটিভ। ধরো এই টাইপের এই 2 পাতের মধ্যবর্তী ডিস্টেন্স এটা দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এই 2 প্রান্তের, দেখো এটা একটা ধারক, কিন্তু এবার পজিটিভ চার্জ এবার নেগেটিভ চার্জ, এবং এইখানে এই জায়গা থেকে তারের সাহায্যে একটা বল ঝোলানো আছে, একটা কিছু ঝোলানো আছে। ভালো করে বোঝার চেষ্টা করবা। এবং আরও একটা তথ্য দিয়ে দিছি, বিভব পার্থক্য এই 2 পাতের মধ্যে 200 ভোল্ট, 200 ভোল্ট বিভব পার্থক্য। বলের ভর এম ইকাল টু দেওয়া আছে তোমার 10 গ্রাম। এই বলটা থেকে বলটি হতে 5 বিলিয়ন ইলেকট্রন বের করে নেওয়া হলো। কোশ্চেন একটাই, সুতার টান নির্ণয় করো। আচ্ছা, আমি একটু ভাই অঙ্কটা বলি। অঙ্কটা আসলে একাডেমিকের চাইতে একটু অ্যাডমিশন টেস্ট রিলেটেড অঙ্ক, কিন্তু মনে রেখো আমরা একটু হার্ড লেভেলের ম্যাথগুলো শিখলে আলটিমেটলি তোমাদের লেভেলের সিকিউগুলো আর ওরকম কোনো প্রবলেম করতে পারে না আর কি। এটা আমার বিশ্বাস না, এটা আমার এটা আমার বক্তব্য না, এটা আমার বিশ্বাস আর কি। তো দেখো, যেটা ফ্যাক্ট, আমাদের এখানে একটা বলেই দিছে 2টা পাত আছে, এটা সমান্তরাল পাত ধারক। 2টা পাতের একটা পাত হতে কি করা হয়েছে, একটা সুতার সাহায্যে একটা তোমার ওই বলকে ঝুলাই দেওয়া হয়েছে। এটা সাধারণ বল না, বলটি হতে 5 বিলিয়ন ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে। এভরিওয়ান নোজ দ্যাট কোনো বস্তু থেকে যখন আমরা ইলেকট্রন বের করে নিই, ইলেকট্রন বের করে নিলে ওই বস্তুটা ইলেকট্রন হারিয়ে ফেললো। ইলেকট্রন হারানো মানে কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত হয়। তোমরা জানো ইলেকট্রনের আধিক্য মানে নেগেটিভ চার্জ। এক্সেস অফ ইলেকট্রন মিনস স্বাভাবিকের চাইতে, প্রোটনের চাইতে ইলেকট্রনের সংখ্যা এক্সেস হয়ে গেলে আমরা বলি বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত। আর যদি তোমার ইলেকট্রনের চাইতে, যদি তোমার প্রোটনের চাইতে যদি ইলেকট্রনের সংখ্যা বেশি হয় তাহলে ঋণাত্মক, আর কম হলে আমরা বলি ধনাত্মক চার্জে চার্জিত। তো আলটিমেটলি দেখো 5 বিলিয়ন ইলেকট্রন যখন বের করে নিছি, তোমাদের বলা উচিত এটা, তার মানে আমরা বলতেই পারি এটা চার্জিত।
এখন তোমরা আমাকে বলো এই সুতার টান, তো তোমাদের সেই মনে থাকার কথা, এটা যেহেতু সাম্যাবস্থায় আছে, এটা দুলতিছে টুলতিছে না, একদম স্থির অবস্থায় আছে, এই জায়গায় এইভাবে ঝোলানো আছে, তাহলে এর উপর কী কী ফোর্স কাজ করছে? ওই যে আমাদের সেই অতীতকালের এই পৃথিবী এটাকে টানছে, তাহলে এর ভর আছে, মানে এর একটা ওজন আছে। তোমার আগেই বলেছি কোনো বস্তুকে ঝুলায় রাখলে সুতা বস্তুর উপর একটা টান দেয়, আর তোমার বলছি সুতার টান সবসময় যে পয়েন্টে টান নির্ণয় করবে টানটা হবে ওই পয়েন্ট থেকে দূরে, অথবা ঝুলায় রাখলে টান কাজ করে ঝুলন বিন্দুর দিকে। তাহলে এই যে এই বস্তুটাকে ঝুলায় রাখছি, সুতার টান কাজ করবে ঝুলন বিন্দুর দিকে। তাহলে এই যে এটা আমাদের সুতার টান কি, এই দুটা প্রবলেম ছিল না স্বাভাবিকভাবে। আগে চিন্তা করো যে দেখো এই জায়গায় কি কি বল আছে। কোনো বস্তুর উপর কোনো বল না থাকলে ঝুলায় রাখছো মানে তার উপর ওজন আছে, সুতা দিয়ে ঝুলায় রাখছো মানে টান আছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই জায়গাটা একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করবে কিন্তু কোন দিকে? তোমরা সবাই জানো ধনাত্মক থেকে ঋণাত্মক চার্জের দিকে। এখন আমাকে বলো এই জায়গায় কতটুক মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, আবার তোমরা জানো তড়িৎ ক্ষেত্র কি, প্রাবল্য কি, যে তড়িৎ ক্ষেত্র আছে মানে তার তড়িৎ ক্ষেত্রে একটা ইফেক্ট আছে। আর তোমরা জানো তড়িৎ ক্ষেত্রে এই জায়গায় যেহেতু এই যে এই বলরেখাগুলো সমান্তরাল, এটা সুষম তড়িৎ ক্ষেত্র, তার মানে প্রত্যেকটা পয়েন্টে প্রাবল্যের মান সেম। আর তোমরা জানো প্রাবল্য হচ্ছে 1 কুলম্ব চার্জের উপর তড়িৎ ক্ষেত্র কর্তৃক প্রযুক্ত বল। তাহলে 1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে এই স্থানের তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তাহলে এখানে কিউ চার্জ আছে, তাহলে কিউই বল অনুভব করবে। তাহলে এই কিউই কোন দিকে বল অনুভব করবে? তোমার আগেই বলছি যেহেতু ইলেকট্রন বের করে নিছো, তাহলে এই বস্তুটা কিন্তু চার্জিত বস্তু। কেমন চার্জে? পজিটিভ চার্জে। আর তোমার বলা আছে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু। তোমার বলেছিলাম বলরেখার যেদিকে ধনাত্মক চার্জ বল অনুভব করে, এই যে তড়িৎ ক্ষেত্রের দিকে। আবারও বলছি, কথা শোনো প্রথম থেকে, ভুলে গেছো হয়তোবা। তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করে বলরেখার দিকই তড়িৎ ক্ষেত্রের দিক, আর তড়িৎ ক্ষেত্রের দিক ঠিক করা হয় ধনাত্মক চার্জের উপর, ধনাত্মক চার্জের দিকে গতিশীল হয়। তাই বলেছিলাম তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক চার্জ বলরেখার দিকে বল অনুভব করে, বা ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করে, আর ঋণাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল অনুভব করে। তাহলে যেহেতু এটা পজিটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রে এই দিকে, তাহলে এর উপর একটা বল কাজ করবে, এফ বল, এফ ই বল, সেটা নিচের দিকে। তাহলে দেখো এটা একটা ব্যালেন্স অবস্থায় চলে যাবে। তো উপরের দিকের বল ইকাল টু নিচের দিকের বল সমান হলেই তবে জ্ঞান এই দুইজনের মান সমান হতে হবে, তবেই এরা পরস্পরকে নাকচ করতে পারবে। ব্যালেন্স করতে হলে কোনো বস্তু সাম্য অবস্থায় থাকতে হলে বস্তুর বিপরীত এই ডান দিকে ওয়াই অক্ষের উপরের বল নিচের বল, অথবা এক্স অক্ষের ডানের বল বামের বল পরস্পরকে নাকচ সমান করতে হবে। তাহলে দেখো প্রশ্ন মতে এখান থেকে আমি যেটা লিখতে পারবো, না বুঝলে আমি আবার বুঝাবো, সমস্যা নাই। প্রশ্ন মতে দেখো আমি যেটা লিখতে পারবো, উপরের দিকের বল হচ্ছে টি, তাহলে টি ইকাল টু নিচের দিকের বল এফই প্লাস এমজি। তাহলে আলটিমেটলি দুইটা যোগ করলেই হবে। এখন এফই মানে হচ্ছে কিউই, এই যে এই বস্তুর চার্জ হচ্ছে কিউ, আর ই হচ্ছে প্রাবল্য। আবারও বলছি তোমরা বলে দেও না, প্রাবল্য হচ্ছে 1 কুলম্ব চার্জ। তাহলে একটা কলমের দাম 1 টাকা হলে 10টার দাম 10 টাকা। তাহলে 1 কুলম্ব চার্জ ই বল অনুভব করলে কিউ চার্জ কিউই, তাহলে এটা ইকাল টু আমার এমজি। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেটা আবার বিষয়, কিউ ই তো দেওয়া নাই, কিন্তু তোমরা সবাই জানো বিভব পার্থক্য দিয়ে আছে। আমরা সবাই জানি ভি ইকাল টু ই গুণন ডি। তাহলে বলো ই ইকাল টু, আমি তোমার বারবার বলেছি যদি দুইটা বিন্দুর মধ্যে যেখানে প্রাবল্য আছে সেখানে বিভব আছে। তড়িৎ ক্ষেত্রের দুটো বৈশিষ্ট্য, একটা প্রাবল্য একটা বিভব। প্রাবল্য জানলেও বিভব জানা যায়, বিভব জানলেও প্রাবল্য জানা যায়। সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে যদি দুইটা বিন্দুর মধ্যে বিভব জানি, তাহলে বিভবকে আমরা যদি প্রাবল্য দ্বারা ভাগ করি, দূরত্ব দ্বারা, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটার নাম দিলাম ডি, 5 সেন্টিমিটার। তাহলে আমি কিউ পেয়ে গেলাম 7 এমজি। এখন কথা আছে কিউ কত এই কথা বলে আমাকে লজ্জা দেওয়া যাবে না। খুবই মজার একটা অঙ্ক। আমি বলছি 5 বিলিয়ন ইলেকট্রন বের করে নিয়েছি। তোমরা বলো তো বিলিয়ন মানে কি জানো? বিলিয়ন, 1 বিলিয়ন ইকাল টু 100 করোড়, 100 কোটি। 1 বিলিয়ন মানে 100 কোটি। তো আশা করি তোমরা এটা না জানলে জেনে নিবা। 10-এর উপর 7টা পাওয়ার দিলে, 10-এর উপর 1 দিলে 10 হয়, 2 দিলে 100, 3 দিলে 1000, 4 দিলে 10,000। যদি 10-এর উপর 7 দাও তাহলে 1 কোটি হয়। তাহলে তার সাথে তাহলে এখানে দেখো 100 কোটিতে, তাহলে 100 কোটি, তাহলে এটা করলে 10 টু দি পাওয়ার 9। তোমরা এটা মুখস্থ রাখবে, 1 বিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 9। এটা তোমরা একটু মুখস্থ রাখবে, 1 বিলিয়ন সমান। তাহলে দেখো 5 বিলিয়ন বের করে নিচ্ছি, তাহলে কতটা ইলেকট্রন বের করে নিছি? 5 গুণন 10 টু দি পাওয়ার 9 ইলেকট্রন বের করে নিচ্ছি। আবার এভরিওয়ান নোজ দ্যাট একটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন বের করে নেওয়া মানে, ইলেকট্রন তোমরা জানো ইলেকট্রন হচ্ছে চার্জের ক্যারিয়ার। তাহলে একটা ইলেকট্রন কতটুক চার্জ ক্যারি করে?
একটা ইলেকট্রন চার্জ ক্যারি করে 1.6 গুণন 10⁻19। ভালো করে বুঝো, এত টি তোমরা সবাই জানো কিউ ইকাল টু এনই, আমি শিখাইছিলাম মনে আছে যে ওই যে চার্জের কোয়ান্টায়ন সংখ্যা কয়টা, এতটি 5 বিলিয়ন, 5 বিলিয়নকে একটা ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করলাম, তাহলে এত করলে এত করলাম, এখানে এম। এখন এখানে একটা জিনিস বলি, তোমাদের মনে এখানে অনেকে হয়তো, তোমার বয়সে আমার হতো, আমি জানি না তোমার হয় কিনা, এখানে তোমরা একটা জিনিস ভাবো ভাই, তোমাদের অনেকে মনে হয় ভাই এখান থেকে ইলেকট্রন চলে গেলে তো ইলেকট্রনের ভর কমে যাবে, না কমবে না, ইলেকট্রন এত ক্ষুদ্র, তোমরা সবাই জানো 6.023 গুণন 10⁻23 মানে 1 মোল। 1 মোলের ভর, আমি তো এটা বলিনি কি পদার্থ, 1 মোলের ভর দেখা যাচ্ছে অবশ্যই এটা ভারী কোনো পদার্থ, ধরো তামা টামার বল, লোহা, লোহা মানে 55 গ্রাম, তো 10⁻23 সেখানে আমি কেবল 10⁹ ইলেকট্রন বের করছি, তাই 10⁹ ইলেকট্রনের ভর নগণ্য, আমি ধরে নেবো এর ভরের কোনো চেঞ্জ হয়নি। তাহলে এই বের করার পরেও, ইলেকট্রন বের করে নেওয়ার পরেও এর ভর এম ইকাল টু আমরা 10 গ্রাম তথা 10⁻10⁻, কেজি ব্যবহার করতে পারবো। আরেকবার আমি শুরু থেকে তোমাদেরকে ব্যাখ্যা দেবো, অঙ্কটা খুবই পপুলার অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক, তোমাদের অনেকের আমি জানি না মজা আসছে কিনা, বাট মানে ওই অর্থে মানে ফিলিংসটা আসছে কিনা, ভালো লাগা, দেখো এই ভালো লাগা, এই ভালো লাগা, বুঝছো, মানে ফিজিক্সে এর চাইতে আর এই অঙ্কটা বুঝতেই পারি, একটা দুটা পাতের মধ্যে আমি চাইলে একটা ইলেকট্রনকে ভাসায় রাখতে পারতাম, এর মধ্যে একটা ইলেকট্রনকে ভাসায় রাখতে পারতাম এই তড়িৎ ক্ষেত্রের দ্বারা, আমি সেটা না করে একটা বিশেষ অঙ্ক দিয়েছি। তো আমি একটু সবাই শান্ত হও, আমি পরে প্রশ্ন দেখছি, শুরু থেকে আরেকবার রিপিট করছি। দুটা পাত মানে ধারক, দুটা সমান্তরাল পাত ধারক, একটা সমান্তরাল পাত ধারক, দুটা পাত, দুটা চার্জিত, উপরের পাত আর নিচের পাতে সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ আছে। তো বলছে সমপরিমাণ এবং বিপরীতধর্মী চার্জে চার্জিত, আবারও বলছি কোশ্চেনটা, সমপরিমাণ এবং বিপরীতধর্মী চার্জে চার্জিত দুটি তোমার পাতকে, দুটি ধাতব পাতকে 5 সেন্টিমিটার দূরত্বে চিত্রের মতো করে রেখে 10 গ্রাম ভরের একটি বল সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। সুতা, ওই যে বলটি হতে 5 বিলিয়ন ইলেকট্রন বের করে নেওয়া হলে সুতার টান নির্ণয় করো। তাহলে আলটিমেটলি দেখো, যেহেতু বলটা এখানে ঝোলায় রাখছি স্থির অবস্থায়, তো আমরা দেখবো বলের উপর কি কি বল কাজ করছে। বস্তুর উপর কোনো বল না থাকলে বস্তুর উপর ওজন কাজ করে, ঝোলায় রাখলে তার উপর সুতার টান কাজ করে, সুতার টান সবসময় যে বস্তুর উপর, এর উপর সুতার টান বের করছে তাহলে উপরের দিকে, আবার এই পয়েন্টে সুতার টান কাজ করলে নিচের দিকে, ওটা দরকার নেই তা না, খালি মনে রাখো যে বস্তুর উপর সুতার টান বের করো সেই বস্তু হতে বাইরের দিকে, এই যে সুতার টান এই জন্য উপরের দিকে, এটা টি। আবার দেখো এই জায়গায় একটা চার্জ দিত এখানে, তাহলে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের দিক পজিটিভ চার্জ হতে নেগেটিভ চার্জের দিকে, এই যে তড়িৎ ক্ষেত্রের দিকে এইদিকে। আবার এখান থেকে ইলেকট্রন বের করে নিছি, তাই এটা পজিটিভ চার্জে চার্জিত হয়েছে, যেহেতু এখানে চার্জ আছে, আবার এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে এখানে একটা প্রাবল্য আছে, তাও সুষম প্রাবল্য, তাহলে এখানে কিউ চার্জ বল অনুভব করে, কিউ এর কোন দিকে বল অনুভব করে, এটা পজিটিভ চার্জ, না হলে এখান থেকে দেখেও দেখতে পারো পজিটিভকে বিকর্ষণ করবে, নেগেটিভ আকর্ষণ, তার মানে আলটিমেটলি এই বল অনুভব করে এই দিক। আর সবচাইতে সহজ উপায়, বলরেখার দিকে ধনাত্মক চার্জে কোনো স্থানে যদি তড়িৎ ক্ষেত্র থাকে, ওই জায়গায় যদি একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু রাখো, তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করবে, তাহলে ওই যে নিচের দিকে বল অনুভব করছে আগের ক্লাস। আর না হলে তুমি দেখো না রে ভাই, এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ, কোন দিকে বল অনুভব করবে, নিচের দিকে, তাহলে আলটিমেটলি নিচের দিকের বল আর উপরের দিকের বল পরস্পর সমান বলে দিলাম। তো এখান থেকে দিয়ে এটা আবার দেওয়া নাই, দুই বিন্দুর বিভব পার্থক্য দেওয়া আছে, তো বিভব পার্থক্য ডি দ্বারা ভাগ করে দিলাম এমজি। আবার এম এর মান যা আসছিল তাই, কিউ এর মান কেমনে বের করো, 5 বিলিয়ন, বিলিয়ন মানে 10⁹ 5, এত টি, একটা ইলেকট্রনের চার্জ এত, তো একটা ইলেকট্রন চার্জ ধরো যদি একটা ইলেকট্রনের ভর 2 গ্রাম হতো, 100টার ভর 200 গ্রাম হতো, তো ওরকম একটা ইলেকট্রনের চার্জ এত, তাহলে এতটার চার্জ এত, এতটি চার্জ প্রদান হয়েছে। বুঝতে পারলে ওকে লেখো, বুঝতে পারলে ওকে লেখো। থ্যাংক ইউ অনন্যা, ওকে তুমি বুঝতে পারছো, আর কে কে বুঝতে পারছো তারা একটু লেখো ওকে। থ্যাংক ইউ, কারো কোনো সমস্যা হলে কমেন্ট করো, সেটা আমি রিপিট করছি। থ্যাংক ইউ দেবপ্রিয়া, ওকে। শাহজাহান আলী, তুমি কোন আইডি থেকে কে ইউজ করছো ভাই জানি না, তোমার বাবার আইডি হয়তো, যাই হোক ওকে। আরিফ হোসেন, ওকে, আচ্ছা।
ভাই আটকিলে এটা তোমার আলটিমেটলি হয়তো বা নেটে প্রবলেম আছে, বুঝছো? আচ্ছা, কোনো ঝাপসা আসছে কি এখন বলো তো? এখন কি আর ঝাপসা আসছে? ঠিক আছে, ভেরি গুড। ওকে ওকে, ভেরি গুড, খুব সুন্দর। তিলোত্তমা, ইশরাত ঋতু, মমিনুল, সিরাজুল, জারিফ, কানিস, অঙ্কুর, নওশিন, ভেরি গুড, খুব খুশি হলাম। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ক্লিয়ার আছে, থ্যাংক ইউ ভাই। তোমার কষ্ট দিয়ে দিলাম রাইতে, আলটিমেটলি দিনে ক্লাস নিতে দেওয়া ভেদালে পড়ে গেছিলাম আর কি। ওকে, থ্যাংক ইউ। চলো, আমরা এবার একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ধারকের সিম্বল, প্রতীক। আচ্ছা, এটা আবার কি জিনিস ভাই? ধারকের প্রতীক আবার কি? তোমরা যেটা দেখছো না, ওটা হচ্ছে ধারকের গাঠনিক চিত্র, ধারকের গঠনগত চিত্র। কিন্তু আমরা দেখুন সার্কিট তৈরি করি, তো বাড়ি বানানোর আগে তোমরা দেখবে ইঞ্জিনিয়ার ইয়ার গেলে, অনেক ডেভেলপার ফার্মে গেলে, বা তোমরা এই যে দেখবে রূপায়ণ প্রকল্প, বিভিন্ন ইয়ারদের বাড়িধারা, বসুন্ধরা, বিভিন্ন ইয়ার, ওরা কিন্তু বাড়ি বানানোর আগেই দেখা যাচ্ছে এরকম বাড়ি হবে একটা, আলটিমেটলি অটোক্যাড ডিজাইন করে, এটা একটা সফটওয়্যার, অটোক্যাডের মাধ্যমে ডিজাইন করে ওর একটা রাফ চিত্র তোমাদের সামনে, অথবা একটা মোবাইল আসার আগেই তার হলোগ্রাফিক চিত্র তোমাদের সামনে দিয়ে দিল। তো আলটিমেটলি ঠিক একইভাবে আমরা একটা সার্কিট রিয়েলিস্টিক লাইফে এক্সিকিউট করার আগে আমরা আগে সার্কিটটাকে, মানে আগে আমরা কম্পিউটারের মাধ্যমে আগে বানাই। তো বানানোর সময়, তো এটাকে বলা হয় সিমুলেশন করা। তো এই সিমুলেশন করার সময় আমরা যে জায়গায় ধারক আছে, তো ধারকের জায়গায় আলটিমেটলি ওটা চিত্রের মাধ্যমে একটা ধারক দিয়ে দিলাম। তো কীভাবে বুঝবো এটা ধারক এটা রোধ? তো তোমরা এই সম্বন্ধে আইডিয়া আছে, যেমন আমরা সার্কিট বানানোর সময় এরকম দিলে, এই যে ভাঙ্গা ভাঙ্গা লাইন, এটা দিলে আসলে রোধ, এটা আসলে রোধ না, রোধের সিম্বল, রোধকে রিপ্রেজেন্ট করছে। ঠিক একইভাবে ধারকেরও সিম্বল আছে। তো তোমাদেরকে একটু আমি পরিচয় করা দিই ধারকের প্রতীক। ধারককে প্রকাশ করা হয় এরকম দ্বারা, একটু তোমরা একটু শোনো, তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে। তোমরা 9-10-এ কোষ পড়েছিলে সার্কিট পড়ানোর সময়, একটা বড় দাগ একটা ছোট দাগ, এটা দ্বারা কোষ, এটাকে বলা হয় কোষ বা সোর্স, এগুলো সোর্স আর কি। আর অনেকগুলো কোষের সমষ্টি, সেটাকে আমরা বলি ব্যাটারি। যখন বেশি ভোল্টেজ লাগে তখন ব্যাটারি ব্যবহার করি, অল্প ভোল্টেজ লাগলে কোষ ব্যবহার করি আর কি। তো আলটিমেটলি এই যে দেখো, এটা তোমাদেরকে একটু বলি, এটা হচ্ছে ব্যাটারি সিম্বল, একটু মনে রেখো তো, এই সিম্বলগুলো একটু মনে রেখো দেখি। তো আলটিমেটলি একটু লক্ষ্য করে দেখো, যদি দুইটা সমান দাগ দাও, তাহলে এই যে দেখো আসলে ইয়ার সাথে মিল আছে। তোমার একটু বলি, তোমরা বুঝবে আসলে সব কিছুরই একটা অর্থ আছে আর কি, বুঝছো? তো দেখো কেমন অর্থ, আমি একটু তোমার ব্যাখ্যা করছি, তাহলে ক্লিয়ার হবে আর কি। দেখো, এটা মুখস্থ করতে হবে না। রোদ কি করে? বাধা দেয়। তো এই যে দেখো ভাঙ্গা রাস্তা, তুমি একটা স্মুথ রাস্তা দিয়ে যাচ্ছিলে, যেতে লেগে ভাঙ্গা রাস্তা, তো আলটিমেটলি এই যে বাধা রিপ্রেজেন্ট করছে। এবার আসো, আমাদের পাতধারক আমরা মেইনলি পড়তেছি প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সমান্তরাল পাতধারক। তো এখানে যে আমাদের দুইটা পাত ছিল, তো এই সিম্বলের এই দুই দাগ দুই পাতকে রিপ্রেজেন্ট করছে। আবার এবার এখানে এসো, ব্যাটারি কি থাকে? ব্যাটারি থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ, আমরা বলি একটা হাই আর একটা লো। এই দেখো, একটা হাই এটা লো, এটা পজিটিভ এটা নেগেটিভ। আর কোষ মানে দেখো অনেকগুলো, ব্যাটারি মানে অনেকগুলো কোষ, দেখো এই যে অনেকগুলো কোষ, অনেকগুলো কোষ। এই জন্য আলটিমেটলি সব কিছুরই অর্থ আছে। তোমরা এই কথাগুলো একটু মাথায় রাখবে, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। ধারকের প্রতীক, এটা মাথায় রাখো। তো আলটিমেটলি আমি তোমাদের সাথে একটু কথা বলবো আজকে ধারকের সমবায় নিয়ে। একটু দেখো, সবাই একটু মনোযোগ দাও। সবাই কোনো টেনশন করবে না, এই চ্যাপ্টারে তোমাকে আমি এমন কিছু শেখাবো, আমি আবারও বলছি, স্থির তড়িতের মধ্যে আমি চলতড়িতের অর্ধেক পড়াই ফেলবো। কথা বুঝতে পারছো? স্থির তড়িতের মধ্যে আমি চলতড়িতের অর্ধেক পড়াই ফেলবো, তোমাকে এটা বলে রাখতেছি। মানে অনেক কিছু শেখাই ফেলবো এর ভিতরে। সো তোমরা এই চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে পড়তে থাকো। আর এই চ্যাপ্টার একটু বড়, দেখো বড় কেন, শিখতে গেলে ভাই সময় দিতে হবে। আর শিখবে না, পরীক্ষায় তো আসে
একটা কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে, একটা চ্যাপ্টারের টপিক থেকে অনেক, তো কোনটা আসবে এটা হয়তো বা এগুলোও জানা যায়, কিন্তু এটা জানা তোমার জন্য অন্যায়, এখন দরকার নেই, এখন শিখো, পরীক্ষার আগে যে ব্যালেন্স করে নিও। তো প্লিজ সবাই দেখো আর কি, কম্বিনেশন অফ ক্যাপাসিটর, ধারকের সমবায়। তো বিষয়টা বলি, সমবায় কি, অনেকগুলো জিনিস যুক্ত করে আরেকটা নতুন জিনিস, মানে আলটিমেটলি ধরো 5টা ধারক ব্যবহার করলে যে কাজ হয়, একটু আরেকটু ক্লিয়ার করি। সে কথার কথা, আমি এই জায়গায় বাল্ব লাগালাম, এই রুমে একটা 30 ওয়াটের বাল্ব দিলাম, একটা 20 ওয়াটের বাল্ব দিলাম। তো দেখা গেল এই দুই বাল্বে যে কাজ করছে, আমি ওয়াট টট বাদ দিই, এই দুইটা বাল্ব আছে এই রুমে, এরা যে পরিমাণ আলো দিচ্ছে এই দুইটা বাল্ব বাদ দিয়ে আমি যদি এই বাল্বটা লাগাই দিই, তাহলে দেখা যাবে সেম পরিমাণ আলো হয়। আসলে বুঝতে হবে আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে আলো দেওয়া। তো যদি কোনো একটা কাজ অনেকগুলো বস্তুর দ্বারা যে কাজ হচ্ছে, ওই অনেকগুলো বস্তুর পরিবর্তে একটা বস্তু ব্যবহার করে যদি একই পরিমাণ আউটপুট পাওয়া যায়, তাহলে আমরা বলবো ওইটা ওই ওই কম্বিনেশনের আলটিমেটলি তুল্য। তো আলটিমেটলি আমরা যখন সমবায় পড়ি, আলটিমেটলি তুল্য নিয়ে কথাবার্তা বলবো, তুল্য বের করি। তো চলো আমরা শুরু করি। তোমাদের রোধ সম্বন্ধে একটা আইডিয়া আছে, এটা প্রবলেম হবে না। তো সমবায়, সমবায় কয় প্রকার তোমরা সবাই জানতে, 9, 10-এ পড়ছিলা। রোধের সমবায় তত, ধারকেরও তত। কয় প্রকার বলো দেখি? সবাই বলবে 2 প্রকার। হ্যাঁ রাইট, একটু বলি, এটা নিয়ে একটু প্রবলেম আছে। মৌলিক সমবায় 2 প্রকার, শ্রেণী সমান্তরাল। কিন্তু তোমরা একটু ইলেকট্রিক্যাল একটা জিনিস মনে রাখবে, ইলেকট্রিক্যাল পড়ার সময় যাহা 2 প্রকার তাহাই 3 প্রকার। মানে মেন কথা কি, এটা না বললে বুঝবে না। আসলে এটা মৌলিক প্রকার ভেদ, শ্রেণী আর সমান্তরাল, কিন্তু এই দুটো মিলে আরেকটা পাওয়া যায়, বুঝছো? এটার নাম মিশ্র। তাই আমরা আলটিমেটলি ধারকের সমবায় 3 প্রকারই ধরে নিব আর কি, বুঝছো? 3টেই ধরে নেব, শ্রেণী সমবায়, সমান্তরাল, আর একটা হচ্ছে মিশ্র সমবায়। এটাকে আমরা বলতেছি, আবার বলছি আমার কথা তোমাদের কনফিউজ না হয়, মৌলিক ব্যাপার দুটি, শ্রেণী আর সমান্তরাল, কিন্তু এই দুটোর মিলে আরেকটা যৌগিক ব্যাপার আছে, মিশ্র। তো এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, শর্টকাটে লিখে দিলাম, উপরে বানান লেখা আছে। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, আর একটা হচ্ছে মিক্সড কম্বিনেশন। তো আমি আজকে মনে হয় তোমাদেরকে এটা, আচ্ছা এই দুইটাই কমপ্লিটলি শেখাই দেবো, শ্রেণী আর সমান্তরাল কমপ্লিটলি তোমাদেরকে শেখাই দেবো। মিশ্র নিয়ে আমি তোমাদেরকে একটা ক্লাসই দিয়ে দেবো, মিশ্র সমবায়ের উপর আমি তোমাদেরকে একটা ক্লাসই দিয়ে দেবো, ডেডিকেটেড ক্লাস, খুবই আপ লেভেলের একটা ক্লাস দিয়ে দেবো, সবার ভালো লাগবে। ওকে, যারা লাইভে যুক্ত আছো সবাইকে আবারও স্বাগতম। তোমরা এত রাতেও তোমাদের যে ফিজিক্সের প্রতি ভালোবাসা আছে, এটা ভেবেও ভালো লাগছে। যাই হোক, ভালো করবে জীবনে, সমস্যা নেই। যারা, মেন কথা হচ্ছে বুঝছো, মেধাবীর চাইতে যে মানুষগুলো পরিশ্রমী, যারা বিনয়ী, যারা হচ্ছে সবসময় সফলতার পিছনে লেগে থাকে, সবসময় বিরক্ত হয় না, তারাই জীবনে সফলতা লাভ করে। চলতে গেলে বিরক্ত যারা হয়, অল্পেতেই বিরক্ত হয়ে যায়, এরা মেধাবী হোক, মেধাবীরা সফলতা লাভ করতে পারবে না আর কি, বুঝেছো? এটা মাথায় রেখো, মেধাবী হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার, কিন্তু প্রপার ইউটিলাইজ করতে পারাটা আসলে এটা হচ্ছে তোমার নিজের ব্যাপার আর কি, ঠিক আছে? তাই কম মেধা দিয়েই অনেক ভালো কিছু করা সম্ভব আর কি। চলো আর কি, তবে তারপরেও যারা মেধাবী যুক্ত আছো তাদেরকে স্বাগতম আর কি। তো এখানে চলে আসো আর কি। তো যেটা নিয়ে কথাবার্তা বলছিলাম আর কি, প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনারা কথাটা শুনবেন। আমি প্রথমে আপনাদের সাথে কথা বলবো যে সমবায় নিয়ে, তার নাম হচ্ছে শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন। ওকে, তো তোমরা, আমি একটু না রোধের সাথে মিল করে করে পড়াবো, বুঝছো? তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো, যদি কতকগুলো ধারককে এইভাবে যুক্ত করা হয়, এইভাবে, ওকে, তো তোমার বইয়ের ভাষায় বলি, আচ্ছা একটু কম বেশি হতে পারে দাগ, তোমরা এটা সমান, এটা মনে রেখো। এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, C3, C4, এটার নাম দিলাম Cn, n সংখ্যক ধারক। যদি কতকগুলো ধারককে, তোমার বইয়ের ভাষায় বলি, যদি কতকগুলো ধারককে এমনভাবে যুক্ত করা হয়, তার আগে শুনে নাও, ধারক, রোধ, কোষ, ব্যাটারি, এগুলোকে বলা হয় টু টার্মিনাল ডিভাইস, টু টার্মিনাল ডিভাইস বা দুই হাত।
এদের দুইটা প্রান্ত আছে, টু টার্মিনাল ডিভাইস, দুইটা প্রান্ত আছে। তো তোমার বইয়ের সংজ্ঞা হচ্ছে যদি একটি ধারকের শেষ প্রান্তের সাথে আরেকটি ধারকের প্রথম প্রান্ত, বা প্রথম ধারকের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় ধারকের প্রথম প্রান্ত, দ্বিতীয় ধারকের শেষ প্রান্তের সাথে তৃতীয় ধারকের প্রথম প্রান্ত, এইভাবে যদি কতগুলো ধারককে পর্যায়ক্রমে যুক্ত করা হয়, তখন আমরা এটাকে বলবো ধারকের শ্রেণী সমবায়, ধারকের শ্রেণী সমবায়। এবং করে ফাইনালি আলটিমেটলি ধারক কি করবে, ধারক চার্জ স্টোর করবে। আগে কথা শোনো, ধারক কি করবে, চার্জ স্টোর করবে। এখন চার্জ স্টোর করতে গেলে আগে তো চার্জ দিতে হবে, তো এই চার্জ দিতে গেলে তাকে ওকে একটা সোর্সের সাথে কানেক্ট করতে হবে, করে প্রথম ধারকের প্রথম প্রান্ত ব্যাটারির এক প্রান্তের সাথে এবং শেষ ধারকের শেষ প্রান্ত ব্যাটারির আর এক প্রান্তের সাথে, তাহলে সবার সব প্রান্ত কানেক্টেড হয়ে গেল। এই যে এটা একটা সার্কিট হলো, এটা একটা ক্যাপাসিটর সার্কিট। তোমার আমাদের 3 ধরনের সার্কিট হয়, RLC সার্কিট, তো এটা শুধু সি সার্কিট, আলটিমেটলি একটা সিম্পল সি সার্কিট আর কি, ক্যাপাসিটর দিয়ে সার্কিটটা তৈরি করছি। তো প্লিজ আমাকে একটু করো, হেল্প করো তোমার বইয়ের ভাষা। আমি আবার বলছি, যদি প্রথম ধারকের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় ধারকের প্রথম, দ্বিতীয়র সাথে তৃতীয়র প্রথম, তৃতীয়র সাথে চতুর্থ, এইভাবে দিয়ে শেষ ধারকের শেষ প্রান্ত এবং প্রথম ধারকের প্রথম প্রান্ত কোনো একটা উৎসের সাথে যুক্ত করলে যে কম্বিনেশন পাওয়া যায় এটাকেই আমরা বলতেছি সিরিজ। এটা বইয়ের ভাষা। তো আলটিমেটলি আমি সিরিজ কম্বিনেশন, সিরিজ ইয়েটাকে তোমাদেরকে আমি একটু অন্যভাবে একটু এক্সপ্লেন করব। দুটোভাবে করছি। এখানে গরিব বড়লোক মেধাবী সব ধরনের শিক্ষার্থী আসো মেধার বিচারে, তো এটা যারা বুঝিছো। এবার আমি একটু বলি, তোমরা আরেকটা জিনিস মনে রাখবে। আমি সবসময় বলি এই কথাটা, এই সিরিজ আর প্যারালাল তোমাদেরকে এর আগেও বলছিলাম আমি ওই পড়ানোর সময় স্প্রিং, যে ভাই তোমরা এটা ফিল করো যে সিরিজ মানে, আবারও বলছি, সিরিজ মানে তোমরা মনে করবা যে হ্যান্ডশেক করা। তো হ্যান্ডশেক করতে কি হয় বলো তো? হ্যান্ডশেক তো একা একা হয় না, 2 জন লাগে। তো হ্যান্ডশেক করতে আমাদের হাত কয়টা? 2টা। কোষেরও হাত কয়টা? সরি, ধারকেরও হাত কয়টা? 2টা। তো হ্যান্ডশেক করার সময় আমি আমার একটা হাত দিই, অপরজনের একটা, আর আমার এই হাত ওর সাথে যুক্ত থাকবে না। তো আলটিমেটলি তোমরা এটা খালি মনে রাখবে যে সিরিজ মানে কিছুটা হ্যান্ডশেক করার মতো। তো আলটিমেটলি দেখো, এই যে হ্যান্ডশেক করতেছে, এর এক হাত মানে এর এক হাত যুক্ত থাকবে, কিন্তু অপর হাত অন্য আরেকজনের সাথে। অথবা আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবে, এটা আরো ভালো হয়, সেটা এরকম হতে পারে। অনেক ক্ষেত্রে ধরো অনেক মানুষ আছো, স্যার বললো পাশাপাশি হাত ধরে তোমরা যাও, তো তোমার এই পাশে যে আছে তার সাথে এক হাত ধরলে এই পাশে ধরে একটা তোমরা ব্যারিকেডের মতো মানব, যেটা প্রাচীর বলে আর কি, মানব প্রাচীর তৈরি করলে। তো আলটিমেটলি দিস ইজ এটা সেম লাইক। আর আরেকটা কনসেপ্ট দেবো, এটা হচ্ছে রিয়েল কনসেপ্ট, এটাই হচ্ছে আসল কনসেপ্ট। তোমরা আসলে সিরিজ তখনই বুঝবো যখন দেখবো পাশাপাশি দুইটা ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে, পাশাপাশি দুইটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট, ডিভাইস না, ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্যে, এই যে কোষ, রোধ, ব্যাটারি, এগুলোকে ইলেকট্রিক্যাল এলিমেন্ট বলে। যদি পাশাপাশি দুটো এলিমেন্টের মাঝে একটা কমন পয়েন্ট থাকে, আমি আবারও বলছি, পাশাপাশি দুটো ইলেকট্রিক্যাল এলিমেন্টের মাঝে যদি একটি কমন পয়েন্ট থাকে, তো আলটিমেটলি একটু লক্ষ্য করে দেখো, তো কমন পয়েন্ট একটা থাকবে, একটি কমন পয়েন্ট থাকে, তো তাহলে আমরা বলবো সিরিজে। এখন এক্ষেত্রে তোমাদেরকে একটা তথ্য বলে রাখি, তোমরা এখন পড়তেছো ইলেকট্রিক্যাল, তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে আমি এখন যে পয়েন্টের কথা বলছি, ইটস এ ইলেকট্রিক্যাল পয়েন্ট, বাট ইলেকট্রিক্যাল পয়েন্ট অ্যান্ড জিওমেট্রিক্যাল পয়েন্ট ইজ নট এ সেম পয়েন্ট। তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, তাছাড়া তোমরা ভুল বুঝবে। তোমাদের অনেকের বইয়ে লেখা আছে যে পাশাপাশি দুটো ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্যে, উপাদানের মধ্যে একটি সাধারণ বিন্দু থাকলে, পাশাপাশি যদি সবার মাঝে একটা করে সাধারণ বিন্দু থাকে তাহলে সিরিজ, আর দুইটা থাকলে প্যারালাল। তো একটু লক্ষ্য করো, আমার এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো বলো দেখি, এই বিন্দুর স্থানাঙ্ক মানে এখান থেকে কতখানি সামনে কত, ধরে নিলাম 3,4, নিশ্চয়ই এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক এক হবে না। দেখো, এই দুই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এক না। কেন এক না তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যেতে হলে যতখানি সামনে উপরে, তো এখানে যেতে হলে আরও সামনে আর উপরে, ফলে এই দুটার স্থানাঙ্ক কিন্তু এক না। তার মানে এই পয়েন্ট আর এ পয়েন্ট, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, দোজ আর নট সেম পয়েন্ট। তাহলে ইলেকট্রিক্যাল পয়েন্ট ভালো করে বুঝো, ইলেকট্রিক্যাল পয়েন্ট ডিপেন্ডস অন স্পেস, অবস্থান, পজিশনের উপর নির্ভর করে। পজিশন চেঞ্জ তো ইলেকট্রিক্যাল পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। বাট তোমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, বাট
সরি, আমি এটা জিওমেট্রিক্যাল পয়েন্ট বললাম। জিওমেট্রিক্যাল পয়েন্ট ডিপেন্ডস অন পজিশন, পজিশন চেঞ্জ তো জিওমেট্রিক্যাল পয়েন্ট চেঞ্জ। তেমন এই পয়েন্ট আর এই পয়েন্ট এক না, এই পয়েন্ট আর এই পয়েন্ট এক না। বাট ইলেকট্রিক্যাল পয়েন্ট ডাজেন্ট ডিপেন্ড অন তোমার এই পজিশন, ইটস অনলি ডিপেন্ডস অন ভোল্টেজ। এটা ভোল্টেজের উপর নির্ভর করে, তোমরা একটু মাথায় রাখবে। তোমাদেরকে একটু বলি, এটা কনসেপ্টটা একটু মাথায় রাখো। আমি যখন চলতরিৎ পড়াবো আরও ভালো করে বোঝাবো। পাশাপাশি তোমার রোধ, ধারক, এরা হচ্ছে ভোল্টেজ ড্রপ করে, কোষ। তো আলটিমেটলি দেখো, যদি দুইটা বিন্দুর মাঝে কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট না থাকে, এই যে এটা জাস্ট সংযোগ তার বলা হয়, এই ধরনের তারকে কানেক্টিং ওয়্যার, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম হবে, এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম হবে। তাহলে তোমরা আলটিমেটলি আমাকে একটা তথ্য বলো, তাহলে এটাও এ হলে এটা বি হলে এ ইকাল টু বি বলা যাবে। তার মানে তোমরা একটু মাথায় রাখো, এই পয়েন্টও যা, একটু আবারও বলছি, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা এ পয়েন্ট হলে এটাও এ, এটাও এ, এটাও এ। বাট এটা পার হলে এখানে দেখো একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট, তুমি যখন কোনো রোধ, কোষ, ব্যাটারি এগুলো পার হবা, তখন সে ভোল্টেজটাকে মানে ড্রপ করে ফেললো, ফলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। ভোল্টেজ চেঞ্জ হলে পয়েন্ট চেঞ্জ। এটা এ হলে এই পয়েন্ট আর এ না, এটা বি, বাট এই পুরাটাই বি, আবার এটা সি। তাহলে দেখো পাশাপাশি দুইজনের মাঝে একটা কমন পয়েন্ট অন দ্য সেম প্রসিডিউর। এখানে দেখো, এটা যদি এ পয়েন্ট হয়, এই পুরাটাই এ, বাট এটা কিন্তু বি, পুরাটাই বি, বাট এটা কিন্তু সি, পুরাটাই সি, এটা ডি, ই। এখন লক্ষ্য করে দেখো তো, এর দুই প্রান্ত যদি বলি, এর দুই প্রান্ত কি এ বি, একে যদি জিজ্ঞেস করো ভাই তোমার দুই প্রান্ত কি, ও বলবে বি সি, তাহলে কমন পয়েন্ট একটা বি। এবার আসো এর কাছে, একে যদি বলো ভাই তোমার, একে যদি বলো কমন পয়েন্ট এর তোমার পয়েন্ট কি, তখন ও বললো বি আর সি। আর একে যদি বলো, তাহলে ও বললো ভাই সি আর ডি, কমন পয়েন্টকে সি। তাহলে দেখো পাশাপাশি দুটার মাঝে একটা কমন পয়েন্ট আছে। আর আরেকটি তথ্য তোমরা একটু মাথায় রাখবে, এটা একটু সিরিজের জন্য, দিস ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট কনসেপ্ট, সবচাইতে আরও বেশি ইম্পর্টেন্ট। এটারও সীমাবদ্ধতা আছে একটা, এটাও ভালো কনসেপ্ট, বাট সবচাইতে যেটা হচ্ছে রিয়েল কনসেপ্ট, সেটা একটু মাথায় রাখবে। তো আলটিমেটলি এগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল এলিমেন্টগুলোর মধ্যে একটা কারেন্ট তথা চার্জ ফ্লো করবে। যদি কারেন্টের একটা বৈশিষ্ট্য, তোমরা এগুলো 9 10-এ পড়ছো, যে কারেন্ট চলার পথে পানির মতো, পানির মতো। দেখো তো, এই যে পানি, ধরো এই যে একটা ইয়ে যাচ্ছে, যে এরকমভাবে যে এখানে ধরো দুইটা পথ তৈরি হয়ে গেছে, তাহলে আলটিমেটলি দুইটা পথ যদি তৈরি হয়, তাহলে কিছু পানি এই দিক দিয়েও চলে যাবে, কিছু পানি এই দিক দিয়ে, তাহলে যত পথ পায় তত ভাগে ভাগ হয়। কিন্তু যদি পথ না থাকতো, তাহলে ওকে কিন্তু এর ভিতর দিয়ে যেতে হতো। তো যদি কতকগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্যে দিয়ে যদি একই কারেন্ট তথা একই চার্জ ফ্লো করে, তখন আমরা বলবো তারা সিরিজে আছে। তো এখানে একটু লক্ষ্য করো, আমি যদি এই পাশ দিয়ে চার্জ প্রবেশ করাই দিই, চার্জের একটা ধর্ম আছে, চার্জকে প্রেসার দিতে হয়, প্রেসার দেওয়া হচ্ছে ভোল্টেজ, পরে এগুলো আসতেছে। তো আমরা যদি এই পাশ দিয়ে জোর করে ধরো চার্জ প্রবেশ করাই দিছি, কল্পনা করো, তো চার্জের কিছুটা বৈশিষ্ট্য আছে, কারেন্টের বৈশিষ্ট্য আছে, তোমরা একটু এগুলো মনে রাখবে, বুঝছো? তো কারেন্টের বৈশিষ্ট্য কিছুটা মনে করো সেনাবাহিনীর মতো, বুঝছো? সেনাবাহিনী শুধু মার্চ অন করে, তারা কখনো পিছায় আসবে না, মার্চ করতে করতে সামনে আগাই যাবে। তো কারেন্টের ব্যাপারটাও তাই, কারেন্ট সবসময় সামনের দিকে অগ্রসর হবে, এবং কারেন্টের একটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট সৃষ্টি হবে, হয়ে এই পুরা সার্কিট ঘুরে টুরে এর নেগেটিভ টার্মিনালে চলে আসবে। আপাতত এগুলো মনে রাখো, যে কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে ঘুরে টুরে আলটিমেটলি নেগেটিভ টার্মিনালে আসবে। তো কারেন্ট বলে কিছু নাই, কারেন্ট প্রবাহ মানে চার্জের প্রবাহ, কারেন্ট তড়িৎ প্রবাহ মানে চার্জের প্রবাহ। তার মানে আলটিমেটলি ধরো কিছু চার্জ এখান থেকে যদি দাও, তাহলে আলটিমেটলি এ বাধ্য হবে এদের সবার ভিতর দিয়ে। তো আলটিমেটলি এটা একটু মাথায় রাখো, যদি কতকগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্য দিয়ে একই পরিমাণ চার্জ বা একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে বলবো এই ইলেকট্রিক্যাল এলিমেন্টগুলো তোমার ইলেকট্রিক্যালের ভাষায় সিরিজে আছে, শ্রেণী সমবায়ে আছে। আশা করি আমার কথা বুঝছো। আমি 3টে উপায় বললাম, ওই যে একজনের এক হাতের সাথে আর একজনের পরের জনের আর এক হাতে, এইভাবে থাকলেও সিরিজ। পাশাপাশি দুজনের যদি একটা সাধারণ বিন্দু থাকে, তাও সিরিজ। সবার মধ্যে এক কারেন্ট গেলে তাও সিরিজ। একটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তো চলে আসো আর কি এটা। আর এবার তোমাদেরকে আমি কিছু তথ্য আগে একটু তোমাদেরকে এখানে দেব, ভালো করে শুনবা।
শোনো, আমরা এখন যেটা বের করব তার নাম হচ্ছে তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব। ওকে, থ্যাংক ইউ। না, কোনো প্রবলেম নেই। আলটিমেটলি দেখো এবার তো ক্লিয়ার আছে। তো তুল্য ধারকত্ব, তো এটা একটু তোমরা একটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবে কিভাবে তুল্য ধারকত্ব বের করতে হয়, আমরা সেটা একটু দেখব। ফাইনালি সূত্র পাবো, কিন্তু সূত্রটা কিভাবে আসে সেটা আমরা দেখব। দেখো একটু এখানে লক্ষ্য করে দেখো, আমি ধরলাম এটা একটা ব্যাটারি। তো ব্যাটারি এটা সোর্স, এই সোর্সের একটা ভোল্টেজ আছে, এটাকে আমরা বলতেছি ভি। তো তোমরা একটু যে জিনিসটা একটু ভালো করে একটু শুনবা আর কি, বুঝছো? আমি এতগুলোর জন্য তোমার প্রুফ দেখাবো না, আমি প্রুফ দেখাবো হচ্ছে দুইটার জন্য। দেখো তুমি যদি দুইটার জন্য জানো তো 10টার জন্য আমরা সূত্র ওইভাবে ইয়ে করে দেবো। তো আলটিমেটলি এখানে একটু লক্ষ্য করো, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, দিয়ে আলটিমেটলি আরেকটা কাজ করছি, আমি এটা তোমাদের বোঝার সুবিধার্থে এরকম করে পাত করে দেখাচ্ছি। আলটিমেটলি একটু লক্ষ্য করো, আমার ভালো করে দেখো, এই দুইটা মিলে একটা ধারক, এটা একটা পাত, এটা একটা পাত, পাতগুলো থাকে এইভাবে, কিন্তু আমি তোমার বোঝানোর জন্য আমি এইভাবে পাতগুলো নিলাম। এবার এসো, এবার আরও এরকম থাকতে পারে, কিন্তু আমি আলটিমেটলি তোমাকে দুইটার জন্য দেখাচ্ছি। ধরে নিলাম এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2। কিছু কথা বলবো, এগুলো একটু মুখস্থ করবে, চলতরিতে গেলে ক্লিয়ার হবে আর কি, ঠিক আছে? তো আলটিমেটলি একটু লক্ষ্য করে দেখো, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে চার্জ স্টোর করাবো। তো আলটিমেটলি এখানে দেখো, এখানে যখন আমি ভোল্টেজ সাপ্লাই করি, এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ। তোমরা সবাই জানো কারেন্ট সব সময় হাই ভোল্টেজ থেকে বের হয়ে কারেন্ট লো ভোল্টেজে আসে। তাহলে এখান থেকে দেখো কারেন্ট বের হচ্ছে। তো কারেন্ট না চিন্তা করে তোমরা একটু কল্পনা করো চার্জ, একটু কল্পনা করি যে এখান থেকে চার্জ সাপ্লাই করতেছে। তো সোর্স চার্জ সাপ্লাই করছে, এই চার্জগুলো আসছে, এসে এই চার্জ প্রথমে এই পাতে জমা হবে। তাহলে দেখো এটা যেহেতু পজিটিভের সাথে যুক্ত আছে, তাহলে এই পাতটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল। এবার ধীরে ধীরে ভালো করে বোঝার চেষ্টা করো, এটা যদি পজিটিভ চার্জে চার্জিত হয়, এই পাতটা কিন্তু এখনও অচার্জিত, কারণ এটার সাথে এটা ডিরেক্ট কানেক্ট নেই। এখন আবেশ প্রক্রিয়া দেখো, এর এই সাইডে নেগেটিভ আর এই সাইডে কিন্তু এটা কেটে দাও, পজিটিভ চার্জ সৃষ্টি হবে। ভালো করে দেখো, আবেশের কারণে তোমার সমপরিমাণ, কিন্তু দেখো এই যে এটা বদ্ধ চার্জ, এটা মুক্ত চার্জ, কিন্তু এ দেখো এই অংশের নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করে রাখছে, কিন্তু এদেরকে কিন্তু বিকর্ষণ করছে। কিন্তু আমি যেই একটা তার দ্বারা এদেরকে যুক্ত করে দেব, তাহলে বলো দেখি এই পাতের পজিটিভ চার্জগুলোকে যদি বিকর্ষণ করে, এর যদি এই দিকে যাওয়ার জায়গা থাকে, তাহলে ওরা আর এই পাতে থাকবে না, বিকর্ষণের কারণে ওরা কিন্তু এই পাতে চলে আসবে, এবং এই পাতটা তখন কিন্তু আলটিমেটলি নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। এখন আমি কল্পনা করলাম এই পাতে যদি চার্জের পরিমাণ প্লাস কিউ হয়, তোমরা জানো আবেশের ফলে সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ সৃষ্টি হয় মাইনাস কিউ, কারণ এই পাতে আগে চার্জ ছিল না, এটা মাইনাস কিউ হলে এটা 100% প্লাস কিউ হবে, কারণ প্লাস আর মাইনাস এই পাতের চার্জ এপার নিয়ে আসলে এটা নিউট্রাল হয়ে যেতে হবে। এবার একটু লক্ষ্য করো, এবার কল্পনা করো এটা যদি পজিটিভ চার্জে চার্জিত হয়, তাহলে দেখো এই সাইড নেগেটিভ, এই সাইড হয়ে যাবে পজিটিভ। যদি এরকম না থাকতো তাহলে দুই সাইড এইভাবেই থাকতো, এটা বদ্ধ এটা মুক্ত। কিন্তু আমি যদি এটাকে এই দিক করে দিই, তাহলে আলটিমেটলি দেখো এই পজিটিভ চার্জগুলো এর কারণে বিকর্ষণের কারণে আবার এপার নেগেটিভ আছে, নেগেটিভ পজিটিভগুলোকে আকর্ষণ করবে, ফলে এরা দেখো ফিরে। তাহলে দেখো এটা একটা সার্কিট, এর ভিতর দিয়ে দেখো চার্জ ফ্লো করতেছে। তাহলে আমি সার্কিটে যদি ধারক কানেক্ট করি, তাহলে ধারকের মধ্যে দিয়ে দেখো এইভাবে ধীরে ধীরে চার্জ ফ্লো হয়। তাহলে আলটিমেটলি এই প্রক্রিয়া চলতে দেবে, এটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত এটা ফুল চার্জে চার্জিত না হবে। তাহলে আলটিমেটলি এবার একটু লক্ষ্য করে দেখো, এটা প্লাস কিউ, এটা আমি ধরে নিলাম মাইনাস কিউ। ভালো করে বোঝার চেষ্টা করবে ধীরে ধীরে। তো এবার আমাকে একটা তথ্য তোমরা একটু দিবা, সেটা আমি যে তথ্যটা বলি তোমরা একটু মাথায় রাখবা। সার্কিটের একটা বৈশিষ্ট্য আছে, বুঝছো? সার্কিটের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা, তোমরা এটা একটু মনে রেখো, আমি যখন পড়াবো তখন তোমাদেরকে এগুলো শেখাবো। এগুলো তোমরা 9-10-এ জানার কথা আর কি, না জানলে তোমাদের ব্যর্থতা। এটার নাম হচ্ছে কেভিএল। আচ্ছা, তত্ত্বটা এরকম, ভোল্টেজ রাইজ ইকাল টু ভোল্টেজ ড্রপ। আমি ব্যাখ্যা করছি, তোমরা আগে শোনো। আমরা সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করব,
ঠিক সেই পরিমাণই ভোল্টেজ সার্কিটে ড্রপ হয়ে যাবে। সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করবে সে পরিমাণই ভোল্টেজ ড্রপ হবে সার্কিটে। তো এখন তোমার আগে এটা জানতে হবে যে সার্কিটে কে ভোল্টেজ সাপ্লাই করে আর কে ড্রপ করে। আচ্ছা, তোমরা একটা জিনিস আগে ভাবো, আমাদের একটু প্র্যাকটিক্যালি আসো, বাদ দাও সার্কিট, বাদ দাও, তোমাদের রুম দিয়ে বোঝায়। তুমি এখন যে রুমে বসে আসো, এই রুমে দেখো অনেকগুলো ফ্যান, লাইট এগুলো আছে। আর দেখো এগুলোকে আমরা একটা সোর্সের সাথে কানেক্ট করে রাখছি। তোমাদের কোনো একটা মেন সুইচ আছে, তোমাদের বাসায় পাওয়ার আসতেছে, তাহলে ওটা আমাদের একটা সোর্স। তার মানে আলটিমেটলি বুঝছো, সার্কিট হতে গেলে মিনিমাম দুইটা জিনিস দরকার। সার্কিটে একটা সোর্স দরকার আর একটা লোড দরকার। মানে কেউ ভোল্টেজ জেনারেট করে আর কেউ ভোল্টেজটাকে ড্রপ করে। তো যারা ভোল্টেজ সাপ্লাই করে তাদেরকে আমরা সোর্স বলবো, আর যারা ভোল্টেজটাকে ড্রপ করে তাদেরকে লোড বলে, ইলেকট্রিক্যালের ভাষায় লোড। লোড কারা? লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, তোমরা যেগুলো চালাও এগুলো সবই লোড। তাহলে আলটিমেটলি আমরা এখানে দেখো এই তথ্যটা একটু মাথায় রাখবে যে কোষ বা ব্যাটারি ভোল্টেজ সাপ্লাই করে। আবারও বলছি, কোষ বা ব্যাটারি ভোল্টেজ সাপ্লাই করে, রোধ, ধারক এরা হচ্ছে ভোল্টেজ ড্রপ করে। তাহলে আলটিমেটলি এখানে একটু লক্ষ্য করে দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সবাই বোঝার চেষ্টা করো। তোমরা তো জানো এপার পজিটিভ চার্জ, এপার নেগেটিভ, এর ভোল্টেজ বেড়ে গেছে কমে, তাহলে এই জায়গাতে একটা বিভব পার্থক্য আছে, এখানেও একটা বিভব পার্থক্য আছে। তাহলে আমি আলটিমেটলি কল্পনা করলাম যে এদের মধ্যবর্তী বিভব পার্থক্য হচ্ছে V1। এই জায়গায় এদের মধ্যবর্তী বিভব পার্থক্য, তার মানে ভোল্টেজ ড্রপ V2। এটা যদি আমরা কল্পনা করি, এটা V1 আর এটা হচ্ছে V2। তো এই ক্ষেত্রে আবার তোমার একটু তথ্য আমাকে দেওয়া দরকার, একটু ভালো করে শোনো। আমার মনে হয় না তোমাদের সার্কিটের কোনো বেসিক জ্ঞান আছে। তো যাই হোক, এদিক তাকাও, এটা একটু ভালো করে শোনো আর কি, এদিক লক্ষ্য করো। আমি রোদ দিয়ে বুঝাই, এটা দেখো, এটা বুঝলে কেন ওটা বুঝবে, তাছাড়া বুঝতে পারবে না। সূত্র তো সবাই পারবে, সূত্র 2 মিনিটের ব্যাপার। ধরো আমি এখানে 10 ভোল্ট দিব, এটা এখানে আমি সাপ্লাই করব 10 ভোল্ট। সেটা এইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে। এই ব্যাটারিটা 10 ভোল্ট যদি এরকম হয়, তাহলে তোমরা একটু আপাতত মনে রাখবে, এরকম সার্কিট যদি হয়, এই ব্যাটারির ভোল্টেজ 10 মানে বুঝবে এই প্রান্তটা 10 আর এই প্রান্তটা 0। আমি আবারও বলছি, কে আমার কথা বুঝবে কিছু যায় না, তোলা অন্ধকার। দেখো এরকম যদি একটা ব্যাটারি হয় বা একটা কোষ হয়, এখানে যদি 10 ভোল্ট লেখা থাকে, এরকম যদি সার্কিট হয়, তাহলে এর এই প্রান্তটাকে আমরা 10 ধরবো আর এই প্রান্তটাকে 0 ধরবো। তাহলে দেখো এই দুটা বাদ দিলে এখানকার বিভব পার্থক্য কত? আমরা বিভব পার্থক্য, ভোল্টেজ ডিফারেন্স সাপ্লাই করি। তো আলটিমেটলি একটু শোনো, ভোল্টেজ কি জিনিস সেটা একটু বলি। ভোল্টেজ হচ্ছে ইলেকট্রিক্যাল প্রেশার, চাপ। যেমন লক্ষ্য করে দেখো, এই রুমের মধ্যে কিন্তু বায়ু আছে, বায়ু থাকলেই কিন্তু বায়ুর প্রবাহ হয় না, বায়ুর প্রবাহ হতে হলে চাপের পার্থক্য লাগে। তো ঠিক একইভাবে প্রত্যেকটা তারের মধ্যে অনেক ইলেকট্রন আছে। তো ইলেকট্রন থাকলে যে এর ভিতরেও ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন, কিন্তু ইলেকট্রন ফ্লো করছে না। তখনই করবে যখন এর দুই প্রান্তে আমরা একটা বিভব পার্থক্য সৃষ্টি করব, তখন ভোল্টেজ একটা প্রেশার তৈরি করবে। এই যে এখানে প্রেশার দিছে, ফলে এইভাবে আর কি পজিটিভ চার্জ এইভাবে ফ্লো করছে, আবার উল্টা করে বললে নেগেটিভ চার্জ এই পথে ফ্লো করছে। সেটা বাদ দাও, আলটিমেটলি আমরা পজিটিভ চার্জ দিয়ে আমরা কল্পনা করব ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে পজিটিভ চার্জ বের হয়, নেগেটিভ যেতে ঘুরে টুরে নেগেটিভ টার্মিনালে প্রবেশ করে। আলটিমেটলি এই যে চার্জ ফ্লো করছে মানে কারেন্ট, এর মধ্যে এরা চার্জিত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমরা একটু ভালো করে শোনো, এটা যদি 10 ভোল্ট হয় তাহলে এটা 10। তো তোমাকে একটু বলি, তুমি যখন কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট পার হবা, তখন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে। এসব শব্দ তোমার বুঝতে অসুবিধা হবে, আমি তোমাকে একটু বলি। তুমি 100 টাকা নিয়ে যাত্রা শুরু করলা, বাসা থেকে 100 টাকা নিয়ে যাত্রা শুরু করলা। আচ্ছা, তোমরা অনেক ক্ষেত্রে তুমি বাইক নিয়ে যাচ্ছ, তোমরা অনেক সেতু দেখছো, অনেক ব্রিজ আছে, এই ব্রিজের উপর দিয়ে গেলে টোল দিতে হয়। তো ধরো ব্রিজের এপার টোল দেওয়ার আগে তোমার টাকা ছিল, এই যে এটা ব্রিজ, তুমি এপার যখন ছিলে তোমার পকেটে ছিল 100 টাকা, টোল দিলে 5 টাকা, তাহলে এপার আইলে তোমার কয় টাকা হয়ে যাবে? 95। তাহলে দেখো তো এর দুই বিন্দুর পার্থক্যও যা, এই জায়গার ড্রপও একই কথা। এই তথ্যটা আগে মাথায় রাখো। তাহলে ভালো করে শোনো, এখানে দেখো যদি 10 ভোল্ট, ভালো করে দেখো এখানে 10 ভোল্ট, তাহলে এ যদি এখানে এই পর্যন্ত, এখানে গেলে কোনো ভোল্টেজ ড্রপ নেই, যে একে পার হতে যাবে ভোল্টেজ ড্রপ, ধরলাম এই ভোল্টেজ ড্রপ করলো 2 ভোল্ট। তাহলে দেখো তুমি ড্রপ মানে খরচ, তাহলে খরচ করলে এখানে 10 ছিল এপার, তাহলে এপার কত হবে? 8। তাহলে আবারও বলছি, দুই বিন্দুর বিভব পার্থক্য যে কথা, ওর মাঝে যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে সে কর্তৃক ড্রপ ভোল্টেজও একই কথা, এরই আর কি তাৎপর্য। এবার এপার এসো 8,
এখন এপার যে আলটিমেটলি জিরো। এখন বলতে পারো ভাই কেন জিরো? কারণ আমি তোমার আগেই বলেছি যে সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ তুমি সাপ্লাই করবে সেই পরিমাণ হয়ে যাবে। দেখো এই যে এপার জিরো মানে এই যে এই পয়েন্টের ভোল্টেজ যা এই পয়েন্টের ভোল্টেজ যা, কারণ এদের মাঝে কিছু নেই। আমি বলছি দুটা বিন্দুর মাঝে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট না থাকলে ভোল্টেজ তাহলে এপার জিরো, তাহলে এপার 8 এপার জিরো, তার মানে এ কয় ভোল্ট ড্রপ করছে? 8 ভোল্ট। এখন তোমরা একটা মজার ব্যাপার লক্ষ্য করে দেখো, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যে কথা, তাহলে বলো তো এর বিভব পার্থক্য হতে এপার 10 এপার 0, তাহলে 10 ভোল্ট। দেখো এদের মাঝে যেসব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে তারা কর্তৃক ড্রপকৃত ভোল্টেজের সমষ্টিও একই কথা। আবারও বলছি, দুটো বিন্দুর মাঝে বিভব পার্থক্য যে কথা, ওই দুই বিন্দুর মাঝে যতগুলো ইলেকট্রিক্যাল ডিভাইস আছে তারা কর্তৃক ড্রপ ভোল্টেজের সমষ্টি একই কথা। আরেকটা তথ্য যে ভোল্টেজ রাইজ ইকাল টু ভোল্টেজ ড্রপ, এই ব্যাপারটা তোমরা এইভাবে চিন্তা করো, মেসের একটা ব্যাপারের সাথে কল্পনা করো যে আমরা মেসে অনেক ক্ষেত্রে কি করি, যে মেসের খালারা দেখো, মেসে যেটা হয়, মেসে কিন্তু কখনো খাবার খাওয়ানো হয় না, মানে আগের বেলার খাবার পরের বেলা, যেটা হয় রাতের রান্না হয়েছে বর্ডারের মধ্যে রাতের রান্না ভাগ করে দাও। অথবা তোমার বাড়ির চিন্তা করো, তোমার বাড়ির এরকম ব্যাপার যে তোমরা কখনো সকালবেলা কোনো বাসি খাবার খাবে না। তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে, রাতে যে পরিমাণ রান্না করা হয়েছে তোমার পরিবারের যে কয়জন সদস্য আছে তাদের মধ্যে কেউ বেশি খাবে কেউ কম খাবে সেটা ফ্যাক্টর না, কিন্তু আলটিমেটলি তাদের মধ্যে এই জিনিসটা বন্টন করে দেয়, সেভাবেই রান্না করে। তো ঠিক একইভাবে তোমরা মনে করবে পোস্ট ব্যাটারি ভোল্টেজ সাপ্লাই করে, রোদ ধারক এরা ভোল্টেজ ড্রপ করে, এবং সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই হবে সেই পরিমাণ ভোল্টেজটাই ড্রপ হয়ে যাবে। এগুলো তত্ত্ব, এগুলো আমরা পড়বো চলতরিৎ যখন আসবে তখন এগুলো কিভাবে আসে সেগুলো আমরা প্রুভ করবো আর কি, কিন্তু আপাতত তুমি এটা এখানে ব্যবহার করবে। এবার আসো, এখানে আবার একটা জিনিস ভুল বোঝা যাবে না, তোমরা অনেকে এখানে মনে মনে যে জিনিসটা ভেবে বলছো দুইটা ধারক, না এই পাত এটা মিলে একটা ধারক, এটা মিলে একটা ডিভাইস। তাহলে দেখো এখানের ভোল্টেজ যদি ভি হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটাও ভি। এখন এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে, তারপর এখানেও কিছু ভোল্টেজ ড্রপ হবে, বারবার বলছি এদের মাঝে, তাহলে এখানে V1 V2 এপার যাওয়ার পর এই পয়েন্টটা জিরো মানে এই পয়েন্টটাও জিরো, তাহলে আলটিমেটলি এই দুই বিন্দুর বিভব পার্থক্য, এটা ভি এটা জিরো, তাহলে ভি মাইনাস জিরো, তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য যে কথা, এদের মাঝে ড্রপকৃত ভোল্টেজের সমষ্টিও একই কথা, V1 প্লাস V2। তাহলে আলটিমেটলি তোমরা একটা ফিল করো, আরে বাবা এমনি তো বোঝা যাচ্ছে, একটা ধারকে চার্জ দিছো মানে এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি, তো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলেই তো এই জায়গাতে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়, এই পাত্রের ভোল্টেজ বেড়ে যাচ্ছে, এটা কমে যাচ্ছে, বিভব পার্থক্য। তা আবার আমরা একটা জিনিস আগেই শিখে আসছি যে কোনো একটা ধারকে চার্জ কিউ, তার ধারকত্ব সি এবং তার দুই পাতের বিভব পার্থক্য ভি হলে প্রথম ক্লাসে ধারকত্ব সি ইকাল টু শিখছি কিউ বাই ভি, তাহলে ভি ইকাল টু কি শিখছি? কিউ বাই সি। এবার চলে আসো, হেল্প করো, বলো দেখি, তাহলে ধারকের চার্জ, তো ধারকের চার্জ মানে ধারকের কিন্তু প্লাস কিউ মাইনাস কিউ না, ধারকের চার্জ মানে যে কোনো একটা পাতের চার্জ, তাহলে কিউ বাই, ওই যে বারবার দেখো, যদি দুটা কোনো ধারকের চার্জ জানো তাকে তার ধারকত্ব দ্বারা ভাগ করলেই তার দুই পাতের বিভব পার্থক্য পাবা, তাহলে কিউ বাই বা সেই ধারক কর্তৃক ড্রপ ভোল্টেজ পাবা, কিউ বাই C1, এখানে আসো কিউ বাই C2। এখন এটাকে আমরা যদি আমি চাইলে আরও যদি থাকতো তাহলে লিখতাম V1 V2 V3 V4 এরকম লিখতাম, তখন কিউ সবারই কিউ, এরও চার্জ কিউ কিন্তু এর ধারকত্ব। আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করো, সবাই একই চার্জ স্টোর করছে কিন্তু বিভব এক হয়নি কেন? কারণ একই চার্জ দিছো, একই পানি দিছো, কিন্তু একই উচ্চতা বাড়েনি, কারণ দুইটা পাত্রের এক না, কারণ দুইজনের ধারকত্ব এক না, তাই বিভব কিন্তু আলাদা হয়ে গেছে। তাহলে আবারও বলছি, একটা পাত্র পানি দিলে উচ্চতা বাড়বে, কিন্তু সকল পাত্রে পানি দিলে সমান উচ্চতা হয়, সেটা পাত্রের ধারকত্বের উপর নির্ভর করে। তাহলে আলটিমেটলি এই ক্ষেত্রে এবার লক্ষ্য করে দেখো, এখন ভি বাই কিউ এটা ইকাল টু, এই যে কিউ কমন নিয়ে ভাগ করে দিলাম 1/C1 প্লাস 1/C2। এখন এটাকে আমি একটু সুন্দর করে এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লেখা যায় 1 এর নিচে কিউ বাই ভি, লজ্জা দিবে না আমাকে, কিভাবে লেখা যায় সেটা বলার আমার দরকার নেই, এটা অবশ্যই লেখা যাবে, এই যে তাহলে ভি উপরে চলে যাবে। এখন বলো তো কিউ বাই ভি মানে আবার সি, কিন্তু দেখো অনেকগুলো সি আছে, অনেকগুলো সি এর পরিবর্তে এপার অনেক সি কিন্তু এপার এক সি, তো অনেকগুলো সি এর পরিবর্তে আমি একটা সি ব্যবহার করব, তাহলে ওইটার নাম দিলাম আমি সিরিজে, ওই কম্বিনেশনের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তুল্য ধারকত্ব, তাহলে 1/CS ইকাল টু 1/C1 প্লাস 1/C2। এটা আমি প্রুভ করে দিলাম দুইটা ধারকের ক্ষেত্রে, কিন্তু এটা যদি দুইটা ধারক না হয়, যদি n সংখ্যক ধারককে শ্রেণীতে যুক্ত করি, তাহলে তুল্য ধারকত্ব বের করার সূত্র হচ্ছে 1/CS ইকাল টু 1/C1 1 প্লাস C2
ডট 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 1/Cn। এটি n সংখ্যক ধারকের ক্ষেত্রে যারা কিছু বোঝানি, কিছু বোঝা লাগবে না, এই সূত্র মুখস্থ করলেই তাদের হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের সূত্র আর কি। তো এই ক্ষেত্রে জনগণ তোমার একটু একটা তথ্য বলি, এটা দুইটার জন্য প্রুভ করছি, এটা এন্টার জন্য। এটাই হচ্ছে তুল্য, মানে এতগুলো ব্যবহার না করে এই একটা ব্যবহার করলে, এই মানের একটা ব্যবহার করলে এই সার্কিটে হয়ে যাবে। তো তোমরা একটু কমেন্ট করো, আমি চাইলে আবার রিপিট দেবো, তোমরা শুরু থেকে বলো কার কোথায় অসুবিধা আগে একটু বলো। দেখো ফিজিক্সের বিষয়টা ভাই এরকম না, মানে এলাম দেখলাম জয় করলাম এত সহজ না। তোমরাও তো 9 10 বহুত টিচারের কাছে পড়াশোনা করেছো। তো আলটিমেটলি ফ্যাক্টরটা হচ্ছে তোমরা শিখেছো, আমিও শিখাইছি। এখন ব্যাপারটা হচ্ছে জানি না কতটুকু শেখাতে পারছি। তো এখন ব্যাপারটা হচ্ছে তোমরা যদি কেবলমাত্র সহযোগিতা করে তবেই কেবলমাত্র বোঝা সম্ভব আর কি। আমি একা চাইলে বোঝাইতে পারবো না। তোমরা বললে আমি আরেকবার রিপিট করে দিতে পারি, একদম ফুল থেকে রিপিট করে দিতে, আর সার্কিট আরও ফিল করাই দিব চলতরিৎ যখন আমি পড়াবো। কমেন্ট করো। হ্যাঁ, আমি তারপরেও রিপিট করব, সমস্যা নেই, আমি এগেইন রিপিট করব, তারপরেও ওভারঅল তোমাদের ফিডব্যাক নিই। বহুত টিচারের কাছে পড়াশোনা করেছো, তোমরা শিখেছো, আমিও শিখাইছি। এখন ব্যাপারটা হচ্ছে জানি না কতটুকু শেখাতে পারছি। এখন ব্যাপারটা হচ্ছে তোমরা যদি কেবলমাত্র ওকে কিউ সেম কেন সেটা করে তবেই কেবলমাত্র বোঝা সম্ভব। আমি ওকে ঠিক আছে। এগেইন তুমি এতটুকু বুঝোনি, এর অর্থ এই তোমার 9 10-এ সার্কিটের জ্ঞানের একটু অভাব আছে। আমি আরেকবার বলছি, সার্কিটের কিছু মৌলিক ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য আছে। তোমরা তখন বাস্তব সংখ্যা পড়ছো, বাস্তব সংখ্যার কিছু তোমরা ইউনিকনেস পড়ে নিছো আর কি, স্বতঃসিদ্ধতা যেটা পড়ে নিছো আর কি, যে এগুলো মেনে চলে। তো একইভাবে আমরা এই সার্কিটের ক্ষেত্রেও কিছু জিনিস মানবো। দেখো তুমি মনে করো একটা সার্কিট তখনই হবে যদি সার্কিটে মিনিমাম 2 ধরনের জিনিস থাকতে হবে। একটা হচ্ছে লোড, সোর্স মানে যারা ভোল্টেজ সাপ্লাই করে, লোড মানে যারা ভোল্টেজ ড্রপ করে। সোর্স কারা বলেই দিচ্ছি, মুখস্থ করো তোমার লেভেলে, কোষ ব্যাটারি। লোড কারা আমি বলেই দিচ্ছি, রেজিস্ট্যান্স, আপাতত রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স। বাংলা করলে দাঁড়ায় রোধ, ধারক, আবেশক। তোমার আবেশক নাই তোমাদের সিলেবাস আছে, এটা সেকেন্ড পার্টে পরের দিকে আছে সিলেবাসে, রোধ আর ধারক আর কি। তো আমার এই সার্কিটটা পুরাটাই শুধু ধারক দিয়ে। তো আমি তোমার যে তথ্যটা বুঝাইছি যে সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করবে ওই পরিমাণ ভোল্টেজটাই ড্রপ হয়ে যাবে। তো আলটিমেটলি এই ক্ষেত্রে দেখো যতগুলো এলিমেন্ট আছে তারা সবাই মিলে, এটা সার্কিটের মূল তত্ত্ব। এখন প্রথম কথা হচ্ছে এখানে একটা ব্যাটারি ব্যবহার করছো। তো ব্যাটারির কাজ কি? ব্যাটারির কাজ হচ্ছে তুমি যাদের দুই প্রান্তে লাগাবে যে এলিমেন্টগুলো, তাদের দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি হয়। তো বিভব পার্থক্য মানে কিছুটা পানির উচ্চতার পার্থক্যের মতো। তো এক পাশে পানির উচ্চতা বাড়াই দিলে এক পাশে কমাই দিলে তাহলে পানি ফ্লো করবে। তো একইভাবে যদি এক পাশের ভোল্টেজ বাড়াই দাও, এই যে এই পাশের ভোল্টেজ বাড়াই দিলে এই পাশের কমাই দিলে, তাহলে এর ভিতরে একটা চার্জ ফ্লো করবে তথা কারেন্ট প্রবাহিত হবে। তাই আমরা এক কথাই বলতে পারি মুখস্থ রাখার জন্য, কোষ বা ব্যাটারি সার্কিটে চার্জের ফ্লো ঘটায়, অর্থাৎ কারেন্ট প্রবাহিত করে। তাই যে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয়, নেগেটিভ টার্মিনালে শেষ হয়। তো আসলে তড়িৎ প্রবাহ যদিও হয় প্রকৃতপক্ষে ইলেকট্রনের কারণে, কিন্তু আমরা 9 10-এও পড়ে আসছি যে ইলেকট্রনের দিক আর তড়িৎ প্রবাহের দিক উল্টা। তার মানে তড়িৎ প্রবাহ ধরি ধনাত্মক চার্জের দ্বারা। তো ধনাত্মক চার্জ যেদিকে ফ্লো করে, তাই যে পজিটিভ চার্জ বের হলো, এসে প্রথমে এই পাতটা চার্জিত হলো, হওয়ার পর আবেশ প্রক্রিয়ায় এপারে নেগেটিভ করলো, এই সাইডটা পজিটিভ হলো, কিন্তু যেই এর সাথে যুক্ত করছি বিকর্ষণের কারণে এই পাতে চলে যাচ্ছে, এই পাতের চার্জটা এই পাতে চলে এলো, ফলে এটা পার্মানেন্টলি মাইনাস, এটা প্লাস হয়ে গেল। আবার একইভাবে তাহলে দেখো আবেশের ফলে তুমি দেখো এটা প্লাস কিউ, আবেশের ফলে এটা মাইনাস কিউ। কারণ এই চার্জটা যদি আবার এপার পাঠাই দিই তাহলে তো এটা ভাই শুরুতে ফিল করো আগে, শুরুতে কি এখানে কোনো চার্জ ছিল? চার্জ আসলো কেন? আবেশের কারণে। তা আবেশের কারণে তো তোমরা জানো সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ সৃষ্টি হয়। তাহলে এটা চার্জ সৃষ্টি হয় না, প্রথমে চার্জের পোলারায়ন হয়। তাহলে এখানে চার্জের পোলারায়ন হলো, এখানে যে পরিমাণ চার্জ থাকবে এই পাশে ঠিক সেম পরিমাণ নেগেটিভ চার্জ, এই পাশে পজিটিভ চার্জ। তো এই পজিটিভ চার্জটাই এখানে গেছে। এই কারণে এই যে সিরিজে যতগুলো এলিমেন্ট আছে সবার মধ্যে একই চার্জ ফ্লো করতেছে। এর মধ্যেও যে চার্জ, এর মধ্যেও সেম চার্জ, এর মধ্যেও সেম চার্জ, একই চার্জ সবার মধ্যে দিয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম সিরিজে সবার মধ্যে একই কারেন্ট যায়, তার মানে সবার মধ্যে একই চার্জ ফ্লো করে।
এবার আসো ভোল্টেজ ড্রপের ব্যাপারটা, যেটা বললাম এখানে আসো, এই ভোল্টেজটা এই যে ভি, তাহলে এপার হবে ভি, এপার জিরো, তাহলে ভি এখানে আসলো, আসার পর যে এর ভিতর দিয়ে যাবে, যাওয়ার সময় এখানে একটা ভোল্টেজ ড্রপ, তোমরা তো জানো এ চার্জিত হবে মানে এর দুই প্রান্তে বিভব পার্থক্য, তার মানে একটা ভোল্টেজ ড্রপ করে ফেললো ভি ওয়ান, তাহলে এ ভি ওয়ান করছে, এই ভি ওয়ানের পর এ ড্রপ করে, ধরো এপার 10 ভোল্ট ছিল, এ 2 ভোল্ট নিল, তাহলে বাকি এপার হবে 8, তাহলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 2, এই 8 এপার আবার 0, তার মানে এই 8 পুরাটা ড্রপ করে ফেলবে। তো এটা মানে এটা এইভাবে বুঝাচ্ছি, আমি জানি না তোমরা আমার কথা রাখবে। এখানে দেখো, এখান থেকে দেখো, তুমি শুরু করছো 50 ভোল্ট নিয়ে, এপার দেয় শেষ হইলে 0 হয়ে যাবে, যে পরিমাণ সাপ্লাই ওটাই শেষ করে দিবে এপার দেয়, মানে কারণ এটাকে এরকম করা আছে, এটা 50 ভোল্টে বেড়ে, তাহলে এটাও 50, এটাও 50, কারণ এর মাঝে কোনো ড্রপ হয়নি, এ কিছু ড্রপ করলো, সে কথার কথা 6 ভোল্ট ড্রপ করলো, তাহলে এ যদি 6 ভোল্ট খায় তাহলে এপার এসে যাবে 44, ব্যয় করলে এই যে ট্যাক্স দিলে, এই রাস্তাকে ট্যাক্স দিলে। এবার এসো আবার খালি একটা জিনিস মনে রাখো, রোদের মধ্যে দিয়ে চার্জ বা কারেন্ট নিয়ে গেলে রোদ ধারকের মধ্যে দিয়ে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স এখানে ট্যাক্স হিসাবে টাকা না, ভোল্টেজ কাজ করে, তাহলে আলটিমেটলি 44, এপার আবার ধরো এ নিয়ে নিল 20 ভোল্ট, তাহলে বাকি থেকে এবার 24, তাহলে 44 বিয়োগ 24, এ তাহলে বাকিটা ড্রপ করে ফেলি 40, তাহলে আলটিমেটলি এটাই তোমাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তো তোমরা একটা তথ্য খালি একটু এখানে মাথায় রাখো, ওই যে ভি ইকাল টু ভি ওয়ান প্লাস ভি টু করছিলাম, আবার ভি ওয়ান এর ভোল্টেজ, ধারকের ভোল্টেজ বের করতে হলে ধারকে কত চার্জ আছে তার ধারকত্ব দ্বারা ভাগ, তো দুইজনের চার্জ এক কিন্তু ধারকত্ব এক আলাদা, তাই দুইজনের বিভব আলাদা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমরা একটা তথ্য খালি একটু মাথায় রাখো, শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য। আবার আরেকভাবেও তোমরা এটা চিন্তা করতে পারো, দেখো এটা যদি এ পয়েন্ট হয়, এটা পার হলে এটা পুরাটা মিলে একটা ডিভাইস ভাই, বিষয়টাকে আমি চিত্র ছোট করে দেখাচ্ছি, এই যে এরকম করে দেখালে আরো ভালো বুঝবে। এটা যদি ভি হয়, এ যদি ভি ওয়ান ড্রপ করে তাহলে এখানে এসে হবে ভি প্রাইম, অথবা এপার এসে হবে ভি টু, তাহলে এই ভি টু ড্রপ করবে, এপার এসে 0 হবে, এই যে ভি টু বিয়োগ 0 মানে ভি টু, ভি ওয়ান মানে 0 মানে ভি টু। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, এটা এ পয়েন্ট হলে এটা বি, এটা সি, তাই এর দুই বিন্দু, এর দুই প্রান্তের বিন্দু আর এর দুই প্রান্তের বিন্দু এক না, এর দুই প্রান্তে এ বি, এর দুই প্রান্ত বি সি, তাই দুইজনের ভোল্টেজও আলাদা। বিভব পার্থক্য নির্ভর করে দুইটা বিন্দুর উপর, দুইটা বিন্দু আলাদা হলে বিভব পার্থক্য আলাদা হয়ে যায়। তো কারেন্ট ফ্লো ডিফারেন্ট কেন হবে, তোমরা এটা একটা জিনিস চিন্তা করো, কারেন্ট ফ্লো কেন ডিফারেন্ট হবে, এদিক দেখো, আচ্ছা সরি, এখানে একটু লক্ষ্য করো, এই পাইপের সব অংশ সমান না, তুমি এপার থেকে চাপ দিলে এর মধ্যে পানি দ্বারা আগেই পূর্ণ করা ছিল, তুমি এই পাশ থেকে যদি কিছু পানি, ধরো কথার কথা এটা পানি দ্বারা পূর্ণ, এই পাশ থেকে যদি 5 কেজি পানি প্রবেশ করাও এই সাইড থেকে, তাহলে এই সাইড থেকেও যে পানি পাবা তুমি 5 কেজি পানি পাবা। এখন এর ভিতর দিয়ে যাওয়ার সময় এখানে যদি চিকন হয়ে যায় তাহলে স্পিডটা কমে যাবে, তাহলে ফ্লোটা রেটটা কমে যাবে আলটিমেটলি। তো আলটিমেটলি তোমরা এটা একটু লক্ষ্য করো, আমি এপার থেকে যে পরিমাণ পানি প্রবেশ ঢুকাবো এই পাশ দিয়েও সেম পরিমাণ পানি বের হবে, তো এপার দিয়ে আমি যে চার্জটা দিচ্ছি চার্জ তো যাওয়ার আর পথ নাই, তাহলে এপারেও যে চার্জ আলাদা, কিন্তু চার্জের কারণে আলটিমেটলি চার্জিত হলে এদের মাঝে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। তো বিভব পার্থক্য কতটুকু হবে সেটা হচ্ছে ভি ইকাল টু কিউ বাই সি, চার্জ এক কিন্তু সবার তো সি এক না, তো সি এক না হওয়ার কারণে ভি এক হয়নি। আরে বাবা আমি তো প্রথমেই বললাম যে একই পানি দিলে দুইটা পাত্রে, কিন্তু দুইটা পাত্রের ভোল্টেজ এক নাও হতে পারে,
তুমি ভোল্টেজ যেটা প্রবাহিত করছো সেটা এই ভোল্টেজের কারণে কারেন্ট ফ্লো করছে, আর এগুলো ড্রপ ভোল্টেজ। এটা আরেকটা জিনিস ভুল করা যাবে না, ড্রপ ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ এক না। সাপ্লাই ভোল্টেজের কারণে কারেন্ট ফ্লো করে, আর ড্রপ ভোল্টেজের কারণে কারেন্ট ফ্লোটলো না। ড্রপ ভোল্টেজের কোনো প্রভাব নেই কারেন্ট ফ্লোর ওপর, ওটা তো ড্রপই হয়ে যাচ্ছে। এগুলো ড্রপ ভোল্টেজ, এবার গান বুঝেছি তোমার কথা। আর এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আর বাকি অংশ সামনের দিন তোমারে করাবো আর কি, আজকে আর না, এই পর্যন্তই। ভালো থাকো সবাই। পানি দিলে দুইটা পাত্রে, কিন্তু দুইটা পাত্রের ভোল্টেজ এক না মাত্র। তুমি ভোল্টেজ যেটা প্রবাহিত করছো সেটা এই ভোল্টেজের কারণে কারেন্ট ফ্লো করছে, আর এগুলো ড্রপ ভোল্টেজ। আমি আবারও বলছি, সাপ্লাই ভোল্টেজের কারণে চার্জ ফ্লো করে, আর ড্রপ ভোল্টেজ আলাদা। ড্রপ ভোল্টেজ এদের ধারকের,